দর্শক আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাবরিন চৌধুরী। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আমি একজন নারী, আমি জানি নারীদের ক্যারিয়ার গড়া কতটা কঠিন, কতভাবে কত ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয়, তা ক্যারিয়ার আর কর্মজীবনে না গেলে বোঝা যায় না। আমাদের দেশের প্রেক্ষাপট বর্তমানে কিছুটা হলেও শিথিল হয়েছে নারীদের জন্য। তারপরও নারীদের চাকরি করা, নারী উদ্যোক্তা হওয়া আমাদের সমাজ এবং কিছু কিছু পরিবার এখনো ভালোভাবে মেনে নিতে পারেন না। তবুও নারীদের অগ্রযাত্রা থেমে নেই। স্বাবলম্বী নারীদের সংখ্যা বর্তমানে আশানুরূপভাবে বেড়েই চলেছে। দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় নারীদের ক্যারিয়ার ভাবনা, চ্যালেঞ্জ, ব্যক্তি ও কর্মজীবনের ভারসাম্য। বর্তমান সময়ের অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আরও একজন সফল নারীকে। আমাদের সাথে আছেন নাজিয়া খানম, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি, খুব ভালো আছি এবং অনেক ধন্যবাদ। আমাদের স্টুডিওতে আজকে আমরা আপনাকে অতিথি হিসেবে পেয়েছি। আমরা জানি যে আপনি একাধারে অনেক কিছুর সাথে আসলে যুক্ত। আপনি একটা ব্যাংকিং ক্যারিয়ারে আছেন, আপনি চ্যানেলের নিউজ প্রেজেন্টার হিসেবেও আছেন এবং আপনি একই সাথে পড়াশোনাও করছেন। ঘর সবকিছু এইভাবে করে সামলানো। প্রথমে যদি বলি যে নারী কিন্তু এখন শুধুমাত্র গৃহকোণে থাকবে, সেই ধারণা অনেক আগেই পাল্টে গেছে। একই সাথে ঘর বাহির সবকিছু সামলাচ্ছে। এখানে প্রথমত আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গা থেকে যদি জানতে চাই, কেমন চ্যালেঞ্জ আসলে ফেস করেন? নারীদের জন্য যদি চ্যালেঞ্জের জায়গা বলি, সেই চ্যালেঞ্জ তো আসলে আমার মনে হয় জীবনে প্রথম স্টেপ নেওয়ার পর থেকে শুরু হয়। সেটা শিক্ষা জীবন শেষ করে ক্যারিয়ারে প্রবেশ করা, তার আগে তার হচ্ছে যে ফ্যামিলি লাইফে ঢোকা। সেখান থেকে আসলে প্রত্যেকটা জায়গায় আপনি যখন নারী এবং পুরুষকে একসাথে আসলে দাঁড় করিয়ে দেন একটা জায়গায় দৌড়ানোর জন্য, তখন দেখা যায় যে মেয়েটাকে পেছন থেকে টেনে ধরা হয় যে তুমিও দৌড়াও, আর ছেলেটা হচ্ছে ফ্রি হ্যান্ড দৌড়াচ্ছে। তো ওই দৌড়ে আপনাকে যখন সমাজ থেকে শুরু করে পরিবার প্রত্যেকটা জায়গায় পেছনে টেনে ধরছে, এরপরও আপনাকে আসলে দৌড়াতে হচ্ছে। এবং নারীরা কিন্তু আজকে যেই জায়গাটায় এসেছে ওই জায়গাগুলো অতিক্রম করেই কিন্তু এসেছে। এবং এটা অনেক বেশি চ্যালেঞ্জিং, প্রত্যেকটা মেয়ের মতো আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। পরিবার থেকেও সেটা চ্যালেঞ্জিং ছিল, সেটা সমাজের জায়গা থেকেও চ্যালেঞ্জিং ছিল। এমনকি আমাদের যেই জায়গাগুলোতে ডিসিশন মেকিং, সেখানেও অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো প্রয়োগ আছে বা সেটা আইনে আছে, কিন্তু নারীরা আসলে বাস্তবে যেটা ফেস করে সেটা কিন্তু মানে আমরা আসলে যারা ফেস করে তারাই বলতে পারে। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে নারীদের মধ্যে সেই সক্ষমতা আছে, সেই মানসিক জোর আছে যে এই সব কিছু অতিক্রম করেও এখন কিন্তু অনেক নারীরা ঘরের বাইরে বের হয়ে আসছে, কাজ করছে এবং সফলতার সাথে তারা তাদের যে ফুট স্টেপ সেটা কিন্তু রেখে যেতে পারছে। তো আমার ক্ষেত্রে জিজ্ঞেস করছিলেন যে আমার ক্ষেত্রে বিষয়টা এত সহজ ছিল না। পরিবারে দেখা যায় যে নারীদেরকে পড়াশোনার সুযোগ দেয়, কিন্তু নারীদেরকে নিয়ে কেউ তখন কখনো কিন্তু অতটা অ্যাম্বিশাস হয় না যে আমার মেয়ে বড় হয়ে এটা হবে, বা ক্যারিয়ারের যে একটা ভাবনার জায়গাটা সেটা অনেকটুকু সীমিত থাকে। হ্যাঁ, সেটা একটা লিমিট পর্যন্ত, যে হ্যাঁ পড়াশোনা করবে এটুকুই, কিন্তু একটা কিছু হবে বা সেটার জন্য যে একটা সাপোর্ট দেয় পেছন থেকে, সেটা হয়তো সমাজের কারণে হোক বা সেই ধ্যান ধারণার কারণে হোক সবসময় আসলে সেটা দিতে পারে না বা দেয়া হয়ে ওঠে না। আমরা এখন অনেক বেশি দেখতে পাই যে স্বাভাবিকভাবে মেয়েরা এখন পড়াশোনা করছে, অনেক বেশি আগের থেকে উদ্যোগী হয়েছে, নিজেরাও আত্মসচেতনতার জায়গাটুকু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু ক্যারিয়ারের একটা জায়গায় গিয়ে মনে হয় আরো অনেকের ডিসিশনগুলোকে আসলে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, বা একটা সেফটি সিকিউরিটির কথা বলে কিন্তু তারা চাইলেও তাদের ক্যারিয়ারটাকে যেভাবে তারা চিন্তা করছে সেটা নিতে পারে না। তো সেখানে আসলে তার নিজের জায়গা থেকে কিভাবে কাজ করা উচিত নিজের ক্যারিয়ারকে নিয়ে? যারা আসলে ক্যারিয়ারে আসবেন, চিন্তা করেন, সেলফ ডিপেন্ডেন্ট হবেন, তাদেরকে আসলে আগে থেকে সেটা মানসিক প্রস্তুতিটা খুব বেশি জরুরি। কারণ মানসিকভাবে যখন আপনি প্রস্তুত হবেন, আপনার কিন্তু বাকি জিনিসগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, অনেক সময় সাপোর্টগুলো খুব দরকার হয়, সেটা একদম পরিবার থেকে শুরু করে সমাজ এবং একদম রাষ্ট্রীয় পর্যায় থেকে সেই সাপোর্টগুলো খুবই জরুরি। কিন্তু একটা মেয়েকে আগে নিজে বিশ্বাস করতে হবে যে আমি এই কাজটা করতে পারবো, আমি এটা করব এবং আমাকে এটা করতে হবে। তো সেই জায়গা থেকে যদি শুরু করে, তারপরে হচ্ছে আসলে নিজেকে ডেভেলপ করা, সেটা শিক্ষা জীবন থেকে শুরু হওয়া, এবং এরপরে হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, কোন জায়গায় আগাবে সেই জায়গায় চিন্তা করে নিজের ফুটস্টেপ রাখা, এবং সেইভাবে এগোলে আমার মনে হয় মেয়েরা একটা জায়গায় শেষ পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও অনেক বাধা থাকে এবং অনেকে শুরু করার পরেও কিন্তু একটা সময় গিয়ে ঝরে পড়ে, বাট এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পরিবার কিংবা নারীর যে পার্টনার, তাকে সে যদি এগিয়ে আসে
তাহলে নারীর জন্য কাজটা আরো সহজ হয়। একদমই। সুতরাং পরিবারের সাপোর্টটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং যদি আরো বলি যে পার্টনারের যে সাপোর্টটা, সেটা আসলে না হলে নারীর জন্য এগিয়ে যাওয়াটা অনেক বেশি মুশকিল হয়। আপু, আমরা অনেক সময় দেখেছি চাকরি নিয়োগের ক্ষেত্রে, যেহেতু আসলে মেয়েদের মা হওয়ার একটা জার্নি থাকে, তো সেখানে 6 মাস তাকে ছুটি দেওয়া হয় এই অ্যাক্ট অনুযায়ী, কিন্তু এটাকে কিন্তু আবার অনেকে একটা বার্ডেন মনে করেন, এবং সেই জায়গা থেকে কোনো একটা ফিমেলকে যখন রিক্রুট করা হয়, সেখানেও কিন্তু তার ম্যারিটাল স্টেটাস এবং তার আসলে প্ল্যানিং গুলা নিয়েও কিন্তু তাকে চাকরির ক্ষেত্রে অনেকটুকু কম অগ্রাধিকার দেওয়া হয় বলে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। তো এইটাকে আসলে কিভাবে দেখছেন? এটা একদম ট্রু যে মেয়েদেরকে চাকরির ক্ষেত্রে সে যে কাজ করে সেটার সঠিক রিকগনিশন সে কখনো পায় না। সেটার পেছনে সে নারী বলে সুবিধা পেয়েছে, অনেক সময় তার কাজকে সেভাবেও ছোট করে দেখা হয়। আবার অনেক সময় এমন হয় যে ও মেয়ে বা ও নারী, ও এই কাজ পারবে না, ওকে না দিয়ে অন্য কাউকে দিন। কিন্তু নারীদেরকে ক্যারিয়ারে আমরা এই জন্য দেখি না যে খুব বড় লেভেলে নারীরা খুব বেশি আছেন দু একজন, বাট সিইও লেভেলে বা খুব বড় লেভেলে নারীদেরকে আমরা খুব কম যেতে দেখি। যেমন আমি ব্যাংকিং পেশা আছে, সেখানেও যদি আমি বলি যে আমরা একটা লেভেল পর্যন্ত দেখি যে নারীরা যেতে পারে, এরপরে আসলে তাদের উঠতে তারা পারে না। এটার পেছনে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমরা নিজেদেরকে আসলে অতটুকু ডেভেলপ করতে হবে যেন আমি সমানে সমানে কাঁধ মিলিয়ে আরেকজন পুরুষ সহকর্মীর মতো যেন কাজ করতে পারি। এইটা হচ্ছে মেয়েরা নিজেদের জায়গা থেকে কাজ করা। আরেকটা হচ্ছে সমাজ বা ওই প্রতিষ্ঠানগুলোর দৃষ্টিভঙ্গি বদলানো যে নারীরা এই কাজ পারবে না, তাদেরকে সুযোগ দেয়া, এবং তারা যদি সেই কাজটা পারে তাদেরকে সেই জায়গাটা দেয়া যেটা তারা ডিজার্ভ করে। তো সেটা দেয়া খুব জরুরি। যদিও আমাদের দেশে উচ্চ পর্যায়ে আমরা এখনো নারীদের অংশগ্রহণ খুব বেশি চোখে পড়ে না। আমার কাছে মনে হয় যে ক্যারিয়ার ফোকাসড হতে হলে ঘর এবং অফিস দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে আগাতে হবে, এবং মেয়েদেরকেও খুব প্ল্যানিং নিয়ে আগানো যে আমি ওই জায়গাটায় রিচ করতে চাই, সেক্ষেত্রে আমাকে আসলে কি কি করতে হবে, আমার নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টে কোন কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে, দুটোর মধ্যে আমি কিভাবে সমন্বয় করব। এবং অবশ্যই সাপোর্ট বারবারই দরকার, সেটা অফিসের ক্ষেত্রেও, যে একটা মেয়ে যেহেতু ফ্যামিলিতে বেশি সময় দিতে হয়, সেই সাপোর্টটা অফিস থেকে দেওয়া, এবং ফ্যামিলিকেও সেই সাপোর্টটা দেওয়া যে একজন কর্মজীবনটা যেন তার ভালো, সেটা ব্যালেন্সটা করা খুব বেশি দরকার। আমরা এই ব্যালেন্স নিয়ে আরো স্পেসিফিকলি শুনবো, তবে তার আগে আমি একটু জানতে চাই যে কিছু কিছু জায়গায় এই যে একটু সমতার কথা বললেন, এই সমতার দৌড়ে কিন্তু আসলে মেয়েদেরকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা করতে হয়, যে কারণ স্বাভাবিকভাবেই একটা মেয়ে যখন ক্যারিয়ার শুরু করে, ছেলেদের জায়গা থেকে কিছু জায়গায় বাইন্ডিংস নাই, যে পরিবারে এসে তাকে ঘরটাকে সামলাতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, বা বড়দের সেবা করতে হচ্ছে, বা বাচ্চার কাছে টেক কেয়ার করতে হচ্ছে, থাকলেও কিন্তু অনেকটুকুই কম মেয়েদের তুলনায়। তো সেইখানে কিন্তু মেয়েরা ফার্স্ট থেকেই অনেকটুকুই পিছিয়ে, বা পিছুটানের জায়গাটা অনেকটুকু বেশি। এখানে কিন্তু তাদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিটা অনেকটুকু বেড়ে যায়। সেটা আসলে আপনি যেহেতু একটা জায়গাতে হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনে আছেন, আপনি আপনার প্রতিষ্ঠানেও কেমন দেখেন যে কর্মজীবী নারীদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কেমন? কর্মজীবী নারীদের মানসিক স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। এটা শুধু আমি আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলবো না, হয়তো আমার প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রে হয়তো আমি সেরকম দেখি না, কিন্তু অনেক প্রতিষ্ঠানে আছে। প্রতিষ্ঠানের জায়গা থেকেও প্রতিষ্ঠানে সে কি ধরনের মানসিক ঝুঁকিতে থাকে, সেটা হচ্ছে সে সবসময় চিন্তা করে, আচ্ছা আমি তো সময় মতো বের হয়ে যাচ্ছি, বা আমার হয়তো আজকে কাজের জন্য একটু আগে বেরোতে হচ্ছে, আচ্ছা অফিসে সবাই এটাকে কিভাবে দেখছে। বা মাতৃত্বকালীন 6 মাস ছুটিতে গেলে অনেক মেয়ে কিন্তু পরে যখন 6 মাস পরে এসে জয়েন করে, তখনই সে একটা মেন্টাল প্রেশারে থাকে যে ল্যাক অফ কনফিডেন্স থাকে। আমরা অনেক বেশি দেখি আমি 6 মাস পরে এসেছি, বা আমি কাজগুলো তে পিছিয়ে গেছি, কিংবা নিজের কাজ অনেক জমে গেছে, কিংবা সে হয়তো ওই জায়গাটা অ্যাডাপ্ট করতে তার সময় লাগছে। তো সে এক ধরনের কিন্তু হীনমন্যতায় ভোগে, এবং এই হীনমন্যতা কিন্তু তাকে ক্যারিয়ারে আগাতে এক ধরনের বাধা দেয়, এবং তার সহকর্মীরাও অনেক সময় তাকে সেই সাপোর্টটা দেয় না ওই সময়টা থেকে বেরিয়ে আসতে, বা তাকে মেন্টাল সাপোর্ট দিয়ে তার কাজে একটু সহযোগিতা করা, সেটা একটা করে না। আর ফ্যামিলিতেও কিন্তু মেয়েরা খুব মেন্টাল একটা চাপের মধ্য দিয়ে যায়। এটার কারণ কি জানেন? যারা চাকরি করে, মানে আমি নিজেও ইনক্লুডিং মি, আমি বলছি যে আমরা সবসময় একটা গিলটি ফিলনেস কাজ করে, যে আমি মনে হয় বাইরে কাজ করি, বাসায় আসলে আমি ওভাবে সময় দিতে পারছি না, বা আমার সন্তানকে ওভাবে সময় দিতে পারছি না, কিংবা বাকিদের মতো আমি হয়তো ঘরে সময় কম দিচ্ছি। তো এই যে একটা মানসিক প্রেশার কাজ করে, এটা যদি আপনার ফ্যামিলি মেম্বার একজন এসে ওইটাকে আবার একটু খোঁচা দিয়ে বলে, সেটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো এই মানসিক একটা টর্চার, এবং ফ্যামিলি থেকে সমাজ থেকেও কিন্তু বলে যে একটা সন্তানের কোনো একটা ভুল হলে কিন্তু কর্মজীবী মাকে যতটা দোষারোপ করা হয়, একটা হাউসওয়াইফকে কিন্তু ততটা দোষারোপ করা হয় না। তখন হয়তো বলে যে না, কোনো কারণে সঙ্গদোষে ছেলেটা নষ্ট হয়েছে, কিন্তু কর্মজীবীর মা যদি থাকে, তার সন্তান যদি কোনো অন্যায় করে, তাহলে সব দোষ তার মায়ের উপরেই যাবে, যে মা যেহেতু বাসায় থাকে না, সেজন্য সন্তান আজকে এই অন্যায়টা করলো। তো আসলে সমাজ থেকে শুরু করে সব জায়গায় একটা মেন্টাল প্রেশার থাকে, এবং নারীরা কিন্তু মেন্টালি আমার কাছে মনে হয় অনেক বেশি এই প্রেশারগুলো ফিল করে, যার কারণে আসলে
তারা অনেক ক্ষেত্রে আমার মনে হয় সিরিয়াস মানসিক সমস্যায়ও ভোগেন। তো সেটা আমরা আসলে ওভাবে কখনো খেয়াল করি না, কিন্তু এই জায়গাগুলো আমার মনে হয় এখন অ্যাড্রেস করাটা খুব জরুরি। একদমই তাই। এবং আমরা দেখেছি যে এই ক্ষেত্রে যদি ক্যারিয়ার গিভ আপ করার বিষয় আসে, সেক্ষেত্রে নারী কিন্তু ফার্স্টে চলে আসে যে ঠিক আছে আমাকে এটা লিভ করতে হবে। সুতরাং তার যে একটা আত্মমর্যাদার জায়গা বা নিজের ক্যারিয়ার বা তার নিজেকে নিয়ে যে একটা সেলফ ডেভেলপমেন্টের জায়গাটা থেকে কিন্তু সে অনেকটুকু পিছিয়ে পড়ে। কিন্তু আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা বলি যে প্রত্যেকটা মেয়েকে আমি বলবো যে একদম প্রত্যেকটা মেয়েকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুবই জরুরি। কারণ হচ্ছে আপনি আজকে ফ্যামিলির কথা ভাবছেন, আপনি দেখা যাচ্ছে যে আপনার সন্তানের কথা ভাবছেন, সেটা অবশ্যই খুব জরুরি। কারণ হচ্ছে বাবা বা মা সময় দেয়া সন্তানের বেড়ে ওঠার জন্য সেটা খুব জরুরি। কিন্তু আপনার যে একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, সেটা যেমন তৈরি হওয়া জরুরি, তার চেয়ে বেশি দরকার হচ্ছে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। কারণ আজকে যদি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হন, কালকে আপনার ফিউচার কি হবে আপনি নিজেও জানেন না। আপনি ডিসিশন মেকিং এর জায়গা থেকে কিন্তু সরে যাচ্ছেন আপনি যখনই ইনকাম করছেন না। কারণ কি আমাদের দেশে আমরা বলি আর কি যে ছেলেরা সব ডিসিশন নেয়। কেন নেয়? কারণ যে আয় করে তারই আসলে ডিসিশন মেকিং ক্ষমতা থাকে। এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে না। আপনি দেখবেন একটা সংসারে যদি দুইটা ছেলে থাকে, যে ছেলেটা সংসারে কন্ট্রিবিউট বেশি করে তার ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু বেশি, বা সেই ডিসিশন মেক করে। তার মানে কি ফিনান্সিয়ালি আপনি যদি ইনকাম করেন তাহলে আপনার মত প্রকাশের সুযোগ আছে, আপনার ডিসিশন দেওয়ার সুযোগ আছে। আপনি যতক্ষণ সেটা করতে না পারছেন ততক্ষণ আপনার কোনো সে না, আপনার মুখে কোনো শব্দ নেই। তো এটা খুব জরুরি। এবং একটা মা যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়, আমার কাছে মনে হয় তার সন্তানও অনেক বেশি কনফিডেন্ট হয়। তো ওই একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে। আর কর্মজীবী মায়েরা অনেকেই মনে করে যে সন্তান মানুষ হয় না। আমার চিন্তা ভাবনাটা একটু ডিফারেন্ট। আমার কাছে কেন জানি মনে হয় বরং কর্মজীবী মায়েদের সন্তানদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এবং হচ্ছে একটা জায়গায় গিয়ে তারা নিজেদের উপর যে স্বাবলম্বী হওয়া, সেটা তারা অন্যদের চেয়ে বেশি পায়। কারণ যেহেতু মা সবসময় থাকে না, সে নিজে নিজে অনেক কাজ করতে শিখে যায়। যেখানে অন্য একটা হাউসওয়াইফ থাকলে সে কিন্তু হয়তো দেখা যায় যে ছেলে সবকিছুই বা মেয়ে সবকিছুই করে দিচ্ছে, যার কারণে সে ডিপেন্ডেন্ট হয় না। কর্মজীবী মায়েদের সন্তানরা অনেক বেশি পাংচুয়াল হয়, কারণ ওদের ওই পরিবারটাই দেখবেন যে একটা সবকিছু সিস্টেমের মধ্যে চলে। তো ওই একটা সুযোগ থাকে। হ্যাঁ, সে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়, মাকে হয়তো সবসময় পাশে পায় না। তো এটা আসলে একমাত্র মায়ের রেসপন্সিবিলিটিও না। সন্তান বড় হওয়ার পেছনে মা এবং বাবা দুজনেরই সমান রেসপন্সিবিলিটি। টিম অ্যাপ্রোচ আসলে একজনকে দিয়ে বিষয়টা হয় না। মা হচ্ছে বায়োলজিক্যালি মা সন্তান ধারণ করেন, সন্তানকে বড় করেন, সেটা একটা বায়োলজিক্যাল ব্যাপার। কিন্তু সন্তান জন্মের পর এটা আসলে দুজনেরই সমান অংশীদারিত্ব দরকার। মা এবং বাবা দুজন যদি আমার কাছে মনে হয় ভাগ ভাগ করে সন্তানকে সময় দেয়, তাহলে আসলে এই জায়গাটা আর গ্যাপ হয় না। এটা অ্যাজ ওয়েল এজ পার্টনারের ক্ষেত্রেও আমরা অনেক সময় এখন দেখে থাকি যে মানুষ বলে অনেকটা যে যারা মেয়েরা অর্থনৈতিক স্বাবলম্বী হলে কিন্তু তাদের ডিভোর্সের হার অনেক বেশি বাড়ছে, বিবাহ বিচ্ছেদ অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটা আসলে কতটুকু আপনি? এটা ট্রু। হ্যাঁ, এটা ট্রু এবং এটা ফ্যাক্ট। কারণ আমি বলি আমাদের মা চাচিদের সময়ে গিয়ে দেখি যে ওই সময়ে দেখা যায় যে আমরা যদি একটা খারাপ ম্যারেজে ঢুকি, আমাদের বের হওয়ার কোনো অপশন থাকতো না। কারণ হচ্ছে আমি কই যাব, বাবার বাড়িতে সেই আগের অবস্থানটা মেয়েদের আর থাকে না বিয়ের পরে, কিংবা সেখানে দেখা যায় যে সে যেহেতু সেলফ ডিপেন্ডেন্ট না, সেখানেও আসলে সে এক ধরনের অবহেলিত হয়। আর নিজের যেহেতু আলাদা কোনো আইডেন্টিটি নেই, ফিনান্সিয়ালি সে স্ট্রং না, সে আসলে একটা জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে ফিজিক্যালি মেন্টালি টর্চার্ড হওয়ার পরেও ওই সংসারেই তাকে আসলে থেকে যেতে হচ্ছে। কিন্তু আপনি যখন ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হবেন, তখন আপনি কি আসলে একটা জায়গায় একটা ব্যাড ম্যারেজ বা আপনি ফিজিক্যালি অ্যাবিউজড হচ্ছেন কিংবা ভার্বালি অ্যাবিউজ হচ্ছেন, আপনি কি সেই ম্যারেজে থাকবেন না। আপনার নিজের একটা ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, কারণ আপনি নিজের টেক কেয়ার নিজে করতে পারবেন। তো যখন আপনি এটা পারবেন, তখন আসলে আপনি একটা খারাপ সম্পর্ক কেন কন্টিনিউ করবেন? সেটা আপনার সন্তানের জন্য ভালো না, সেটা আপনার মেন্টাল হেলথের জন্য ভালো না। তো আমার কাছে মনে হয় ফিনান্সিয়াল যত ইন্ডিপেন্ডেন্সি বাড়বে, আপনার ওই যে ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়বে, তখন হচ্ছে একটা খারাপ ম্যারেজ থেকে বের হয়ে যাওয়ার আপনার সুযোগ থাকবে, কিংবা আপনার সামনে অপশন থাকবে। মানে আপনাকে বাধ্য হয়ে থাকতে হবে না। তো ইন্ডিপেন্ডেন্ট মেয়েরা হওয়ার সাথে সাথে কিন্তু এটা বাড়ছে এবং এই প্রবণতা বাড়বে। আপনি ওয়েস্টার্ন কালচারে দেখেন এটা আরো অনেক বেশি। হয়তো তাদের মধ্যে পারিবারিক বন্ধনটা আমাদের মতো স্ট্রং না। আমার কাছে মনে হয় কখনোই পশ্চিমা দেশগুলোর মতো ডিভোর্সের হার এতটা বাড়বে না। কিন্তু কেউ যদি খারাপ ম্যারেজে থাকে, তখন আসলে সে ওখান থেকে বের হয়ে আসতে চাইবেই, যদি তার নিজেকে চালানোর মতো সামর্থ্য তার থাকে। একদমই তাই। আপু, এই ক্ষেত্রে যদি আরেকটু আসি যে কর্মক্ষেত্রে নারীদের মানসিক স্বাস্থ্যের জায়গাটা
কর্মক্ষেত্রে ইউজুয়ালি কোন কোন চ্যালেঞ্জগুলো আসলে মেয়েরা ফেস করে? একটা মেয়েকে বারবার জীবনের প্রত্যেকটা জায়গায় তাকে আসলে প্রমাণ করতে হয় যে সে পারে, তার দ্বারা হবে, তাকে করতে হবে। মানে একটা ছেলের চেয়ে একটা মেয়েকে বেশি নিজের যোগ্যতার প্রমাণ দিতে হয়। তো এই একটা প্রতিবন্ধকতা সব ক্ষেত্রেই আছে। নারী হয়তো পারবে না জটিল কাজগুলো, সেগুলো অনেক ক্ষেত্রে বিশেষ করে ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে আমি দেখেছি যে কর্পোরেট হোক বা যে কোনো কর্মক্ষেত্রেই হোক, নারীদেরকে একটু সাইডে রাখার প্রবণতা আছে। কিংবা নারীরা অনেক সময় যেহেতু ঘর এবং অফিসের মধ্যে একটা পাজল হয়ে তারা নিজেরাও থাকে, সেজন্য আসলে সেই জায়গা থেকে তারা বের হয়ে ইনাফ যে কন্ট্রিবিউশন সেটা রাখতে পারবে কিনা, এটা অনেক সময় টপ ম্যানেজমেন্ট চিন্তা করে যে হয়তো বা হবে না। কিন্তু এখন যদিও পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, মেয়েরা আস্তে আস্তে বড় পজিশনগুলোতে যাচ্ছে, ডিসিশন নিচ্ছে। আমার কাছে মনে হয় এখানেও আসলে কি, আপনাকে যখন আগাতে হবে, আপনি তো আসলে লেভেল প্লেইং ফিল্ডে নেই, আমরা মেয়েরা তো আসলে লেভেল প্লেইং ফিল্ডে নেই, তো আমাদেরকে একটু বেশি এফোর্ট দিয়েই আসতে হবে। এখন এসে ওই জায়গাটা তৈরি করতে হবে যেন পরের প্রজন্ম এই জায়গাগুলোতে আসলে আর স্ট্রাগল করতে না হয়। কারণ মেয়েদের উপরে এখনো কনফিডেন্স পায় না, এটা একটা। আরেকটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার, সামাজিক দৃষ্টিভঙ্গি অনেক বড় একটা বিষয় এখানে। কারণ প্রচুর যোগ্য মেয়ে আছে কিন্তু ওই প্ল্যাটফর্মটা কনফিডেন্স পাচ্ছে না মেয়েদের উপর। কিংবা দেখা যাচ্ছে যে মেয়ে বলে হয়তো জানে মেয়েটা পারবে, কিন্তু মেয়ে বলে এক ধরনের বৈষম্য শিকার কিন্তু সে হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় কাজ করা খুব জরুরি। জি আপু, আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনি বুনন। বিরতির পর আমরা নারীদের ক্যারিয়ার ভাবনা ও অন্যান্য বিষয় নিয়ে আরো আলোচনা করব। কোথাও যাবেন না, আরটিভির সাথেই থাকুন। মানুষের জীবন কি গল্পের মতো? আমার জীবনে আমি যা যা চেয়েছি হয় অর্জন করেছি, না তো ছিনিয়ে এনেছি। এলাকায় কোনো নতুন সুন্দরী মায়া আসলে তোর লিস্টের মধ্যে অটো আপডেট করে দিবি। তুই তো একটা পেটতারো, তুই তো একটা প্রেমেন্ট। আমি বড় হয়েছি। ওই লোকটাকে থাপ্পড় মারলা কেন? সমাজ থেকে ডর বইটাকে সাফা। আপা বউয়ের অফিসে হাজবেন্ডের চাকরি করা তো ঠিক হবে না। ও মাই গড, বিমান জামাই আমার গাড়ির সাথে ড্রাইভার কিনে নিয়ে আইছে। আমার স্বামীকে বিয়ে করে আমাকে মা ডাকা হচ্ছে না? প্রত্যেক বছর আমাদের একটা দিন আসে, আমি আমার পুরোটা জীবন তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু তোমার জীবন থেকে 2 বছর আমাকে দাও। খালি চোখে যা দেখা যায় তা কিন্তু সবসময় ঠিক না। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারা কখনো সত্যিকারের ভালোবাসা পায় না। আমি মদ খাবো না। আরে বাবা, এটা খাওয়ার সময় আমার মেয়ে মানুষের সঙ্গ প্রয়োজন হয়। হয় মারতে হবে, নয়তো মরতে খেলতে হবে সবাইকে। মানুষের জীবন কি গল্পের মতো? আমার জীবনে আমি যা যা চেয়েছি হয় অর্জন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় নারীদের ক্যারিয়ার ভাবনা, চ্যালেঞ্জ, ব্যক্তি ও কর্মজীবনের ভারসাম্য। আমাদের সাথে আছেন নাজিয়া খানম। আপু, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, অনেকগুলো চ্যালেঞ্জের বিষয় আমরা শুনলাম এবং সেখান থেকে আসলে উত্তরণের জায়গাগুলোও কিন্তু নিজেকেই অনেকটুকু সিলেক্ট করতে হবে। তো একটা মেয়ে আমরা দেখি ছোট থেকেই স্বাভাবিকভাবে পরিবারের মধ্যে অনেক ধরনের মানসিক চাপ, প্রতিকূলতা, সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা আমরা বললাম, অনেক কিছু নিয়েই আসলে বড় হয় এবং অনেকের কিন্তু অনেক ট্রমাটিক এক্সপিরিয়েন্স আসলে থাকে, যৌন নিগ্রহ থেকে শুরু করে অনেক কিছুই থাকে। তো সেটা কিন্তু আসলে কর্মজীবনেও আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে এফেক্ট পড়ে। এখান থেকে কি করে বের হয়ে আসা যায় এবং নারীদের নিজেদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও কি ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করেন? প্রথম হচ্ছে যে যৌন হয়রানি একটা মেয়ে তার সারা জীবনে, এমন কোনো মেয়ে আমার মনে হয় নেই যে কোনো না কোনো ভাবে যৌন হয়রানির মধ্য দিয়ে সে যায়নি, সেটা ছোটবেলা হোক কিংবা বড় হওয়ার পরে হোক। তো কর্মক্ষেত্রেও এই জিনিসগুলো মেয়েদেরকে প্রতিনিয়ত আসলে ফেস করতে হয়। সেটা হয়তো ডিরেক্ট হয় না, অনেক ক্ষেত্রে ইনডিরেক্ট অনেক ধরনের যৌন হয়রানি যেতে হয়, ভার্বালি হয়, কিংবা হচ্ছে কাজ করতে গিয়ে এমন এমন অ্যাপ্রোচের মধ্য দিয়ে তাকে যেতে হয়,
হয় তাকে আসলে কাজ করতে হবে বা এই জিনিসটাকে মেনে নিয়ে এগোতে হবে অথবা কুইট করতে হবে। এটার কারণে কিন্তু অনেক মেয়ে কুইট করে জব থেকে। তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন এই বিষয়গুলোকে আলাদাভাবে দেখা খুব জরুরি, কারণ একটা মেয়েকে কিন্তু নানাভাবে যৌন নিপীড়নের মধ্যে দিয়ে যাওয়া লাগছে, কিংবা একটা মেয়ে তার যোগ্যতা থাকার পরেও তাকে নানাভাবে আসলে বসকে ম্যানেজ করে যখন ওই জায়গাটায় যেতে হবে তখন আসলে মেয়েরা পিছিয়ে যায়। একদমই তাই। তো কারণ নানা ধরনের আসলে এখানে ইঙ্গিত থাকে, নানা ধরনের বিষয় এখানে সামনে চলে আসে এবং একটা কর্মজীবী মেয়ে জানে আসলে তাকে কত কিছু ফেস করতে হয়। সো এই যৌন নিপীড়ন তার মধ্যেও কিন্তু একটা মানসিক ট্রমা আসলে তৈরি করে। মেয়েদের এখন মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা খুব জরুরি। বিশেষ করে মেয়েরা মানসিক কিংবা শারীরিক স্বাস্থ্য কোনোটার দিকে আসলে নজর দেয় না। তারা হচ্ছে সংসার আর চাকরি এই দুটো জিনিস করে যায়। মেয়েদের যে নিজস্ব একটা সময় আছে, নিজস্ব একটা মি টাইম আছে, এটা কিন্তু তাদের মাথায় না। আমার কাছে মনে হয় আপনি চাকরি করেন, কাজ করেন, যাই করেন, নিজের জন্য ওই সময়টা প্রতিদিন অন্তত আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক বের করে নেন। সেই সময়টা আপনার যা ভালো লাগে করেন। গান শুনতে ইচ্ছে হলে গান শোনেন, ছবি আঁকতে ইচ্ছে হলে ছবি আঁকেন, কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হলে ঘুরতে যান, একা একা রেস্টুরেন্টে খেতে যান, নিজের সাথে সময় ব্যয় করেন। মানে এটা খুব জরুরি। তাহলে দেখবেন যে আপনার মধ্যে ক্লান্তি আসবে না, আপনাকে তখন আর ম্যানেজ করতে হবে না, তখন আসলে কাজগুলো ফ্লোতেই হয়ে যাবে। তো আমাদের মেয়েদের মধ্যে আমরা অনেক সময় অনেক বেশি ওভার থিঙ্কার হয়ে অনেক বেশি চিন্তা করি এটা কিভাবে করব। আমার কাছে মনে হয় অনেক বেশি আমরা ইনসিকিউরিটিতে ভুগি যে আমি যে জায়গাটা অ্যাচিভ করলাম সেটা আসলে আমি কতদিন ধরে রাখতে পারবো, সেটাও কিন্তু একটা ভয়ের বিষয় থাকে। হ্যাঁ, আমরা অনেক বেশি ইনসিকিউর হই মেয়েরা, এটা সত্যি, এবং ওভার থিঙ্কার হই, যার কারণে আমরা দেখা যায় যে যেটা আমি পারবো সেটা তো আমার কনফিডেন্স নেই যে আমি কি এটা পারবো। এক্স্যাক্টলি। তো এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় মেয়েরা নিজেদের উপর নিজেদের প্রতিনিয়ত কাজ করতে হবে। একদমই। এবং নিজেকে একসেপ্ট করতে হবে যে না আমি একজন নারী এবং আমি পারবো। সেলফ কনফিডেন্সের জায়গাগুলোতে আসলে নিজেকে নিয়ে কাজ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপু ব্যালেন্সের কথা বলছিলেন যে এই যে কর্মজীবন এবং ব্যক্তি জীবনের ভারসাম্যটা আসলে বজায় রাখতে গিয়ে স্বাভাবিকভাবে আমরা অনেক বেশি ড্রেইনড হয়ে যাই এবং মেন্টালি অনেক বেশি চাপের মুখোমুখি হই, কারণ ব্যক্তি জীবনের অনেক ধরনের প্রবলেমস থাকে যেটা হয়তো কর্মপরিবেশে গিয়ে সেটার আউটবার্স্টটা হয়, বা কর্মজীবনে আমার কোনো একটা প্রবলেম হলো সেটা কিন্তু আমি গিয়ে হয়তো বাচ্চার উপর অনেক বেশি এফেক্ট পড়ে যাচ্ছে, বা আমার পার্টনারের সাথে আমি খুব মিসবিহেভ করে ফেলছি, এরকম কিন্তু আমরা প্রায়ই হই, এবং এটা পুরুষদের মাঝেও একই রকম ভাবে। কিন্তু মেয়েদেরটা অনেক বেশি আসলে চোখে দেখা যায় বা সেটা নিয়ে কথা বলা হয়। এই ভারসাম্যটা আসলে কিভাবে রক্ষা করা যায়? ভারসাম্য মেয়েদের আসলে একা এটা খুব ডিফিকাল্ট। মানে একটা মেয়ে যদি একা সবকিছু ব্যালেন্স করতে যায় খুব ডিফিকাল্ট। এখন আমার কাছে মনে হয় অনেক শিক্ষিত ছেলে যারা আছে তারা কিন্তু এখন এগিয়ে আসছে কিছুটা। সমাজ কিন্তু আমি একদম বলবো না যে সবাই একদম মেয়েদের উপরে সব বার্ডেন দিচ্ছে, না, সমাজ পরিবর্তন হচ্ছে কিছুটা, কিন্তু সেটা হয়তো স্লো বা সব জায়গায় না। তবে মেয়েকে সবকিছু ব্যালেন্স কেন করতে হবে? কেন একটা মেয়েকে সব করতে হবে? মানে তাকে ঘরও সামলাতে হবে, তাকে বাইরেও সামলাতে হবে, তাকে সন্তানও দেখতে হবে। না, আমি মানে সুপার হিউম্যান না মেয়েরা, মানে সেও একটা ছেলের মতো মানুষ, বা তারও আসলে ইমপারফেক্ট হতে পারে, তারও সবকিছু ব্যালেন্স হবে না। আপনি লাইফে সবকিছু চাইলেই যে ব্যালেন্স হবে তা না, ওইটাই অ্যাকসেপ্ট করেন। এবং মেয়েরা কোনো সুপার হিউম্যান না যে সে সবকিছু করতে পারবে ঘরে বাইরে একদম দশভুজার মতো, না। অনেক মেয়েরা করে, সেটা সত্যি, কিন্তু এখন অনেক ছেলেরাও কিন্তু সহযোগিতা করছে। অনেক ছেলেরা ঘরের কাজে সহযোগিতা করে, ঘরের কাজে না পারলে দেখা যাচ্ছে যে মেয়েটা হয়তো ঘর সামলাচ্ছে, ছেলেটা আনুষঙ্গিক যে কাজ, আমরা সবসময় যে ঘরের কাজটাই কাজ তা না, ছেলেরা কিন্তু বাজার করছে বা বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসছে, কিংবা হচ্ছে যে বাচ্চার টুকটাক কেয়ার গুলো করছে, ঘরের অন্য বিষয়গুলো নজর রাখছে, সেটা এক ধরনের ব্যালেন্স হক করা। তো সেই কাজগুলো যদি আমরা একটু ভাগ করে নেই পরিবারের সদস্যরা, তাহলে হয়তো মেয়েটার উপরে বার্ডেন হয় না, সে তার দুইটা জায়গায় সুন্দর করে আসলে ব্যালেন্স করতে পারে। আর মেয়েদের জায়গা থেকে বলবো যে আপনি সব করতে চান না, সবাইকে ইনভলভ করেন এবং নিজে পারফেক্ট হইতে চেষ্টা করেন না, বরং এটা করেন যে কোন কাজটা আপনি করলে সেটার ইম্প্যাক্ট হয়তো দেখা যাবে যে আপনার সন্তানকে যদি আপনি পড়ান সেটার ইম্প্যাক্ট সবচেয়ে ভালো হবে, রান্নাটা আরেকজন করলেও চলবে, সেটা আপনি ব্যালেন্স করে নেন। আপনি বোঝেন যে আপনি কোন কাজটা করলে সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করবে আপনার ফ্যামিলিতে, বা কোন কাজটা বেশি করলে আপনার কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করবে, ওই জায়গাটায় আপনি ব্যালেন্স করেন। সুন্দর করে বলেছেন বিষয়গুলো। এবং আমরা আরেকটা বিষয় দেখি যে যারা কর্মজীবী নারীর পাশাপাশি যারা বাহিরে কাজ করছেন, ঘরেও তো আসলে অনেক মারা কাজ করছেন, হোম মেকার যারা আছে, তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে আসলে আন্ডারমাইন করে দেখা হয়, যেহেতু যে অর্থনৈতিক স্বাবলম্বীর জায়গাটা আসলে অনেকটুকু সীমিত। তো সেই ক্ষেত্রে তাদের কাজের জায়গা কিন্তু অনেক বেশি বড়, কারণ ঘর সামলানো তো কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব। এবং আমরা যে দেখছি যে রমজান মাস এসে যাচ্ছে, তো এই সময়টা এক্সট্রা আসলে অনেকগুলো কাজ থাকে, পরিবারের সবাইকে সামলানো, ইফতার সেহরি সবকিছু ব্যালেন্স করা, তাদের কাজকে অনেক সময় আমরা খাটো করে
দেখি। তো এবং পরিবারের মানুষের মাঝে তার অ্যাকসেপ্টেন্সের জায়গাটুকু কিন্তু অনেকটুকুই কম। তাদের বিষয়ে আসলে কি বলবেন? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা ঘরে কাজ করে তারা আমার চেয়ে বেশি কাজ করে। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে আমরা বাইরে কাজ করি, যার কারণে হয়তো ঘরে আমরা তুলনামূলক কম সময় দেই কিংবা একটু তুলনামূলক কম কাজ করতে হয়। কিন্তু যারা 24 আওয়ার্স এর ডিউটি, যাদের হাউসে থ্যাঙ্কলেস জব একদম কমপ্লিটলি, এবং এটার জন্য সে কোনো পেমেন্ট পাচ্ছে না। আমি মাস শেষে একটা বেতন পাচ্ছি, একটা আমার রিকগনিশন আছে, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই। কিন্তু তার কাজটা আমার কাছে মনে হয় আমার কাজের চেয়ে অনেক বেশি ডিফিকাল্ট জব। যেই মায়েরা চুজ করেছেন যে ফ্যামিলির সাথে থাকবেন, ফ্যামিলিকে সময় দিবেন, কিংবা হচ্ছে সন্তানকে মানুষ করবেন, সেজন্য জব কুইট করেছেন কিংবা জব করতে আগ্রহী না, তাদেরকে সেই জায়গাটায় আমার কাছে মনে হয় মেন্টালি সাপোর্ট দেওয়া তার পার্টনারের বা পরিবারের লোকজনের খুব জরুরি। কারণ হচ্ছে সে কিন্তু সবসময় এক ধরনের হীনমন্যতায় ভোগে, যেহেতু সে ইনকাম করছে না, সে যেহেতু তার সে ডিপেন্ডেন্ট আরেকজনের উপরে, কিন্তু সেটা চুজ করেছে কাদের জন্য? পরিবারের জন্য। তো পরিবারকে আসলে সেই স্বীকৃতিটা দেওয়া খুব জরুরি, এবং তাদেরকেও মাঝে মাঝে এই জায়গাটা থেকে একটু ছুটি দেওয়া, তাদের নিজের মতো একটা সময় ব্যয় করার জন্য সময় বের করা, এটা খুব জরুরি। সন্তানের মতো বড় হয়ে যায়, মানুষ হয়ে যায়, তার ক্যারিয়ারে সে ফোকাসড হয়ে যায়, স্বামী স্বামীর মতো করে হয়তো তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে, তখন আসলে মাঝ বয়সে গিয়ে তিনি খুব একা হয়ে পড়েন। সো আমার কাছে মনে হয় যারা গৃহিণী, হোম মেকার, তাদের উচিত হচ্ছে নিজের জন্য একটা আলাদা সময় বের করা, এবং ওই সময় নিজের জন্য কোনো একটা কোয়ালিটি টাইম বের করে নিজের মতো করে ওই সময়টা স্পেন্ড করা। তাতে যেটা হবে যে উনি মানসিক অবসাদের দিকে চলে যাবেন না একটা সময় গিয়ে। একদমই তাই, খুব সুন্দর করে বলেছেন আপু। পার্টনারের ভূমিকাটা তো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পার্টনারদের জন্য আসলে কোনো যদি কিছু বলে থাকেন? পার্টনার কথাটাই আসলে আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং পার্টনার মানে কিন্তু পার্টনারশিপ, সেই জায়গাটাই পার্টনারকে ভূমিকা রাখতে হবে। আমরা যেটা হয় কি, বিয়ে মানে কিন্তু একটা পার্টনারশিপ, একটা টিম অ্যাপ্রোচ আমরা যেটা বলি, দুজনের অংশগ্রহণ। আমরা যখন অফিসে কাজ করি, আমরা যেরকম টিমে কাজ করি, স্বামী স্ত্রীও একটা টিম, এই টিমে ভাগ করে নিতে হবে। সবসময় যে তুমি 50% আমি 50% বিষয়টা তা না। কখনো এখানে 80% 20% হতে পারে, কখনো এখানে 30% 70% হতে পারে, বাট দুজনের অংশগ্রহণ থাকতে হবে। কোনোদিন আমি বেশি করব, কোনোদিন তোমার অবদান বেশি থাকবে, মানে হাজবেন্ডের অবদান বেশি থাকবে, বাট একটা ব্যালেন্স হতে হবে। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি জরুরি, সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, এবং সম্পর্কটা আসলে রেসপেক্টের হতে হবে। দুজনের মধ্যে যদি মিউচুয়াল রেসপেক্টটা থাকে, তাহলে সম্পর্কটা যেমন সুন্দর হবে, তেমনি তাদের মধ্যে যে বিষয়গুলো নিয়ে কনফ্লিক্ট হতে পারে সেগুলো অনেকাংশে এড়ানো সম্ভব। আর ছেলেদেরকে আরো বেশি আমার কাছে মনে হয়, বিশেষ করে সংসারের ক্ষেত্রে অবদান রাখার জন্য মানে আমার মনে হয় পজিটিভলি এগিয়ে আসতে হবে। এবং অনেক ছেলেরা রাখছেও, মানে রাখছে না এটা বলার সুযোগ নেই। আমি এখন অনেক ছেলেদেরকে দেখি যারা বাসার কাজে সহযোগিতা করে, একদম ঘরের টুকটাক কাজগুলোতে ছেলেরা কিন্তু সমানভাবে মেয়েদের সাথে কাজ করছে। আসলে কম্পিটিটর না হয়ে সহযোগী যেন হতে পারে, সেই জায়গাটুকুতে আসলে অনেক বেশি ফোকাস করা। আপু, আমরা অনুষ্ঠানের অনেকটুকু শেষ পর্যায়ে আসছি, যদি একটু জানতে চাই যে কর্ম পরিবেশের জায়গাটুকু মেয়েদের জন্য আরো বেশি মোর সাপোর্টিভ করার ক্ষেত্রে কর্মপ্রতিষ্ঠানের ভূমিকাগুলো আসলে কেমন হওয়া উচিত, এবং মানসিক স্বাস্থ্য যেহেতু এখন অনেক বেশি একটা বার্নিং ইস্যু, সো মেন্টাল হেলথ বিভিন্ন ধরনের ওয়ার্কশপ রান করা বা স্ট্রেস ম্যানেজমেন্ট বা প্যারেন্টাল বার্নআউট, যেটা আসলে আমরা খুবই ওভারলুক করে যাই, যে বাচ্চা কাচ্চা পালতে গেলেও কিন্তু স্বাভাবিকভাবে একটা বাবা মা অনেক বেশি ড্রেইনড হয়ে যান। তো সেইখানেও আসলে কতটুকু ফোকাস করাটা প্রয়োজন কর্মপ্রতিষ্ঠানের ভূমিকার জায়গা থেকে? মেন্টাল হেলথ এখন এমন একটা আমার মনে হয় বার্নিং ইস্যু, যেটা এখন সবার আসলে নজর দেওয়া জরুরি। আমরা আগে বুঝতামই না যে মেয়েদের এই সমস্যাগুলো সাথে তার মেন্টাল হেলথ জড়িত। এখন অনেকে সচেতন হয়েছেন, এখন অনেকে এই জায়গাটা কাজ করছেন, কিন্তু মেয়েরা মেন্টালি অনেক বেশি আমার কাছে মনে হয় চ্যালেঞ্জের মধ্যে, ভালনারেবল সিচুয়েশনে থাকেন, এবং কর্মক্ষেত্রেও সেটা হয়। সেজন্য আমার কাছে মনে হয় কর্মক্ষেত্রেও এই ধরনের কাউন্সিলিং এর ব্যবস্থা রাখাটা খুব জরুরি, যে মেয়েরা আসলে এই সিচুয়েশনগুলোতে কিভাবে তারা ওভারকাম করবে, কিংবা হচ্ছে আলাদা করে যদি এইচআরে তাদের জন্য কথা বলার জায়গাগুলো রাখা হয়, যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। তো ওই জায়গাটায় মনে হয় স্পেস রাখাটা খুব জরুরি। আর আমার কাছে মনে হয় এখন ঘরে বাইরে যারাই কাজ করেন, নিজের মেন্টাল হেলথ ঠিক আছে কিনা সেটার দিকে নজর রাখাটা খুব জরুরি, বা মেন্টাল হেলথ ভালো রাখতে আমরা কি করতে পারি। আর সন্তানের ব্যাপারটা বলছিলেন, সন্তানের ব্যাপারে আমরা মায়েরা এত বেশি সিরিয়াস হয়ে যাই, যেটা আমার কাছে মনে হয় সন্তানের জন্য ভালো না। ওভার প্রোটেক্টিভ হয়ে যাই, মানে কি হবে, খুব এনজাইটিতে ভুগি রেজাল্টের। আমি অনেক মাকে দেখেছি, আমি কিছু আমার সন্তান স্কুলে পড়ে, আমি এরকম অনেক মায়েদের সাথে কথা বলে মাঝে মাঝে আমি ডিপ্রেশনে চলে যাই। সেটার ধরনটা কেমন, যে মানে
সন্তানকে সবকিছু করতে হবে, সবকিছুতে পারফেক্ট হতে হবে। আমি বারবারই বলি যে সবাই সবকিছুতে পারফেক্ট না। আমি আমার সন্তানকে যেটা শিক্ষা দেই যে তুমি চেষ্টা করো, তুমি পড়ো, এবং তুমি কোথায় তোমার প্রয়োজন আছে সাপোর্টের আমাকে বলো, কিন্তু সবকিছুতেও তোমাকে 100তে 100 হতে হবে এরকম না। তুমি চেষ্টা করছো, এটা আমার কাছে যথেষ্ট। সন্তানকে সবকিছু হতে হবে, বা সব সন্তান কিন্তু সমানভাবে মেধাবী না, সবার মেধা এক না। মেধাবী সবাই, হয়তো কেউ একাডেমিক্যালি মেধাবী, কেউ হয়তো ক্রিয়েটিভ অন্য কাজে মেধাবী। সো ওইটা বাবা মাকে বুঝে ওইদিকে সন্তানের ওইদিকে জোর দিতে হবে। আমরা পয়েন্ট অ্যাড করতে চাই যে সন্তানকে আমরা ব্যর্থতা শেখাই না, যে ব্যর্থতাকে মেনে নিতে শেখা। এটা মানতে পারে না বলেই কিন্তু এখন এত বেশি অ্যাগ্রেশন, আমরা সুইসাইড পর্যন্ত দেখি যে খুব ছোট ছোট বাচ্চারা কিন্তু সুইসাইডের দিকে ধাবিত হচ্ছে। এবং এটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেও আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থতা মেনে নিতে পারি না, যে আমি তো একটা মানুষ, আমিও ভুল করতে পারি। ট্রু। এটা আমরা মেয়েদের ক্ষেত্রেও, মানে আমাদের কাছে মনে হয় মানে হারকে একসেপ্ট করাটা শেখাটা খুব জরুরি। এবং সেই সাথে জরুরি হচ্ছে যে ছেলে সন্তানের বেলা আমরা একটা কথা বলি, ছেলেরা কান্না করে না। আমার মনে হয় এটা বলা মোটেও জরুরি না। এই জন্য ছেলেরা দেখবেন যে তারা এক্সপ্রেস করে না। কারণ আমি যদি কান্না করি বা আমি যদি আমার একটু কোথাও সমস্যা এটা বলি, আমি কি একটু নিজেকে কোনোভাবে উইক হয়ে যাব দেখাচ্ছি কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওটা না, মানে আমাদেরকে বলতে হবে যে মানে আমরা তার সাথে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যেন ছেলে মেয়ে সব আমাদের কাছে বলতে পারে, এবং ওই যে ব্যর্থতাটাকে একসেপ্ট করা, এবং যে কোনো জায়গায় আমার মনে হয় সন্তানকে এই কথাটা বলা যে তোমার পাশে আমি আছি। আপু, সর্বশেষ যে প্রশ্নটা রাখতে চাই, যে স্বাভাবিকভাবে আমরা ফিমেলদের ক্ষেত্রে অনেক বেশি সাপোর্টিভ পার্টনারের কথা, এনভায়রনমেন্টের কথাও বলে থাকি। একই জিনিসটা কিন্তু আসলে ছেলেদের ক্ষেত্রে অনেকটুকুই প্রযোজ্য। ছেলেরা যখন আসলে বাহির থেকে আসে, স্বাভাবিকভাবেই তারাও তাদের পার্টনারের কাছ থেকে অনেক বেশি একটা সাপোর্টিভ কথাবার্তা বা বিহেভিয়ার, অ্যাটিটিউড সেগুলো আসলে এক্সপেক্ট করে থাকে। কিন্তু আমরাও স্বাভাবিকভাবে অনেক ঘরের কাজ সবকিছু সামলিয়ে হয়তোবা সেই জায়গাটা রেসিপ্রোকেট করাটা খুব বেশি মুশকিল হয়ে যায়। সেখানে আসলে মেয়েদের আরো কতটুকু ইয়েটা হওয়া প্রয়োজন? আমার খুব ভালো লেগেছে আপনি এই প্রশ্নটা করেছেন, কারণ শুধুমাত্র যে মেয়েরা ভালনারেবল সিচুয়েশনে বিষয়টা তা না। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অনেক ছেলেরা তারা কিন্তু খুব মেন্টালি ট্রমাটাইজড হয়ে যায়। কারণ হচ্ছে তারা আসলে ওইভাবে কানেক্ট করতে পারে না, কিংবা আমরা মেয়েরা সবকিছু এক্সপেক্ট করি ছেলেদের কাছ থেকে, যে একটা সম্পর্কে সবকিছু ছেলেদের করতে হবে। একটা সম্পর্কে মেয়েটা কেমন আছে, মেয়েটার কোথাও সে পাজল কিনা, কিংবা মেয়েটাকে খুশি রাখা, মেয়েটার সবকিছু আমরা ছেলেটার উপর ছেড়ে দেই। কিন্তু আমরা চিন্তা করি না যে সেও কিন্তু একটা ওয়ার্কলোড নিয়ে বাসায় ফিরছে, সেও একটা মানুষ, তার একটা সেম ইমোশন আছে। সেও আসলে এখানে আমরা সবাই ঘরে এসে কি চাই, হোম মানে হচ্ছে শান্তির জায়গা। আমরা একটা যেখানে আমি আমার পার্টনারের সাথে সব বিষয়ে খোলামেলা আলাপ করতে পারবো। কিন্তু আমরা মেয়েরা আসলে ছেলেদের কথাগুলো কতটা শুনি, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং আমরা ছেলেদেরকে, আমার মনে হয় আমরা মেয়েরা ছেলেদেরকে এখন অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিই, এবং মেয়েদের ন্যাগিং করার যে একটা ব্যাপার, এটা আমার কাছে মনে হয় যে খুব একটা খারাপ কোয়ালিটি। কারণ হচ্ছে এতে যেটা হয় যে ছেলেরা অনেক বেশি দূরত্ব তৈরি হয়ে যায়, ছেলেদের সাথে আমাদের মানসিক দূরত্ব তৈরি হয়ে যায়। আমার কাছে মনে হয় ছেলেদেরকে বোঝা খুব জরুরি। সেও যখন বাইরে থেকে আসে তাকে স্পেস দেওয়া জরুরি। সে যদি বলে যে আমার আজকে ভালো লাগছে না, একটু স্পেস দিয়ে দেন জানতে চাওয়া যে কেন, কি হয়েছে, বা তুমি কি আমার সাথে শেয়ার করবে, বা ঠিক আছে ওকে, বা কোনো একটা জিনিস অফিসের কাজে হোক, প্রেসারে হোক, সে এইটা হয়তো করতে পারেনি। আমরা মেয়েরা ওই একটা জিনিস নিয়েই বসে থাকি, এবং ওই বিষয়টা বলতে বলতে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে আমরা নিজেদের মানসিক শান্তিও নষ্ট করি, তার মানসিক শান্তিও নষ্ট করি। পরিবারের মধ্যে একটা আসলে মানসিক শান্তির ব্যাপারটাও আসলে মাথায় রাখা খুব জরুরি, যে আপনার পার্টনার কোন সিচুয়েশনে আছে, সেই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবেন। এবং সেও কিন্তু মানুষ। আমরা ছেলেকে মনে করি কি সে স্ট্রং, সে মনে হয় সবকিছু করতে পারবে, বাট না, একটা সময় কিন্তু সেও গিয়ে ভেঙে পড়ে। সো দুজনের মেন্টাল সাপোর্ট যেন আমরা একে অপরের ক্ষেত্রে হই পার্টনাররা, এটা আমাদের মেয়েদেরকেও সেই জায়গাটা নজর দেওয়া খুব জরুরি। আরেকটা লাস্ট একটা বিষয় বলি, আমরা আমাদের সন্তানের দিকে যতটা ফোকাস করি, আমরা আমাদের হাজবেন্ডের দিকে ততটা ফোকাস করি না। মানে আমাদের সব মনোযোগ যখন আমরা আমাদের সন্তানের প্রতি দিচ্ছি, আমরা কিন্তু খেয়াল করছি না কোনো না কোনো জায়গায় গিয়ে আমাদের হাজবেন্ড কিন্তু ফিল করছে যে সে আসলে আপনার কাছ থেকে যতটুকু সময় চায় সেটা আপনি পাচ্ছেন না, সে পাচ্ছে না। তো সংসার এবং সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি নিজের স্বামী বা হাজবেন্ডের পার্টনারকে সময় দেওয়াটা খুব জরুরি। সেই জায়গাটা মাথায় রেখে আমার কাছে মনে হয় সময়টা ব্যালেন্স করা খুব জরুরি। অনেক ধন্যবাদ আপু, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। অনেক কিছু জানার, অনেক কিছু শেখার বিষয়ও ছিল, এবং আশা করছি দর্শকরাও অনেক উপকৃত হয়েছেন। খুব ভালো থাকবেন আপনি। দর্শক,
নারী বা পুরুষ বলে কথা নয়, আমরা যদি প্রত্যেকের সহযোগী হিসেবে চিন্তা করি এবং পরিবারের সবাই মিলে একসাথে ভালো থাকার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা হাতে হাত ধরে এগিয়ে যেতে পারবো এবং নতুন প্রজন্মকেও আলো দেখাতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।